আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। আগামীকাল থেকে সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। ইরান যুদ্ধের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাত, আরও বিস্তৃত পরিসরে হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। নারীর ক্ষমতায়নে স্বাধীনতার ঘোষক জিয়ার উদ্যোগকে সময়োপযোগী রূপ দেন খালেদা জিয়া, বললেন রাষ্ট্রপতি। গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অদম্য নারী পুরস্কার প্রদান। ত্রয়োদশ জাতীয় সংসদকে কার্যকর করার প্রতিশ্রুতি দিলেন চিফ হুইপ। জাতীয় স্মৃতিসৌধে ৭১ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। এবং দেশের সব ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের জন্য মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত। ১৪ মার্চ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেন জি প্রজন্মের উপর পরিচালিত বৈশ্বিক জরিপে চমকপ্রদ তথ্য পাওয়ার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদের শুরুতেই ইরান যুদ্ধের নবম দিন। প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরান। ইরানেও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আগামীকাল থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সরকার। ইরান যুদ্ধের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ঈদ উল ফিতরের ছুটি এগিয়ে এনে প্রধানমন্ত্রীর নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় রোববার এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়, বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা অত্যন্ত জরুরি। পবিত্র রমজান উপলক্ষে আগামী ৯ মার্চ থেকে ঈদ উল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত তারিখ পর্যন্ত সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করে সব বিশ্ববিদ্যালয়কে এই সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরান। ইরানেও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশটির ওপর আরও কঠোর ও বিস্তৃত পরিসরে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসকে এড়িয়ে ইসরায়েলের কাছে ২৭,০০০-এরও বেশি বোমা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুদ্ধে অংশ না নেয়ায় ব্রিটেনের ওপর ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী মোতায়েনের প্রয়োজন নেই। লেবাননে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আরও ৪১ জন নিহত হয়েছে। ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১৩৫০ দাঁড়িয়েছে। ইরান দাবি করেছে যুদ্ধে ২২০ মার্কিন সেনা হতাহত হয়েছে। সুদীপ্ত মাহমুদ জানাচ্ছেন। মধ্যপ্রাচ্যে চলছে হামলা পাল্টা হামলা। ইরানে হামলা আরও তীব্র করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আইআরজিসির সামরিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা হয়েছে। ইরানের তেলক্ষেত্র তেল অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলা হয়েছে একটি পানি সরবরাহ কেন্দ্রে। এছাড়া সামরিক বেসামরিক স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। হামলা তীব্র করেছে ইরানও। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘাঁটিতে হামলা চালাতে প্রথমবারের মতো হাইপারসনিক ফাতা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এছাড়া ব্যালিস্টিক ইমাদ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে ইরান।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্ক ও পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির প্রধান ভবনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার পর সেখানে আগুন ধরে যায়। ইরান দাবি করেছে কয়েকদিন আগে বাহরাইনে একটি হোটেলে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিটের কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো হামলায় ২১ মার্কিন সেনা নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন সেনা। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায় ইরানের হামলায় এখন পর্যন্ত ২০০-র বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। ইরান যুদ্ধ নিয়ে ক্ষণে ক্ষণে মত বদলাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে কুর্দিদের কাজে লাগানোর গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ার পর ট্রাম্প বলেছেন কুর্দিরা হতাহত হোক, সেটা চান না তিনি। শনিবার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প একথা বলেন। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে ইরাকের কুর্দি নেতারা বলেছেন প্রতিবেশী দেশের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চান না তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে কটাক্ষ করে বলেছেন মধ্যপ্রাচ্যের যুক্তরাজ্যের বিমানবাহী রণতরীর দরকার নেই। যুদ্ধ বন্ধে বৈশ্বিক জনমত বাড়ছে। ইরানে হামলা বন্ধে শনিবার লন্ডনে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। চলমান যুদ্ধে নিহত ২ বছরের শিশু জয়নাব সাহেবের দাফনকে কেন্দ্র করে তেহরানে মর্মস্পর্শী ও হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। তেহরানের বাসিন্দা একজন শিক্ষক সংবাদ মাধ্যমকে জানান, যাদের যুদ্ধের অভিজ্ঞতা নেই তারা কখনোই এটি বুঝতে পারবে না। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখতে একসাথে কাজ করার গুরুত্ব এবং বর্তমান পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক উপায় নিয়েও আলোচনা করেছেন তারা। তবে থামছে না ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলা। আজও হরমুজ প্রণালী সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়েছে ইরান। আমিনা রহমান সুপ্তি জানাচ্ছেন। আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে ড্রোন হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী একটি ট্যাগবোট ডুবে গেছে। এ ঘটনায় ট্যাগবোর্ডে থাকা ৭ জন নাবিকের মধ্যে ৩ জন নিখোঁজ। ইরানের জাতীয় নিরাপত্তা সচিব আলী লারিজানি বলেন, এখন ইরান ও মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল আন্তর্জাতিক হিসাব নিকাশের ফলাফল। তার মতে ট্রাম্প ভেবেছিলেন ভেনেজুয়েলায় তিনি যা করেছেন এখানেও একই মডেল প্রয়োগ করবেন। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। স্থল ও আকাশপথে চালানো অভিযানে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। সৌদি আরবে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ১ ঘণ্টায় রাজধানী রিয়াদের পূর্ব দিকে ৭টি ড্রোন ভূপাতিত হয়েছে। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোববার বাংলাদেশ সময় সকাল ৬:৩০টার দিকে এ তথ্য জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। শেয়ার বাজারের সব দিকপাল এক ছাদের নিচে। তারপরও একদিনে দেশের প্রধান শেয়ার বাজারে ২৩১ পয়েন্ট দরপতন নিয়ে উদ্বেগ দূরে থাক একটি শব্দ উচ্চারণ করলেন না কেউই। ঢাকায় শেয়ার বাজার নিয়ে আয়োজিত আলোচনায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির আশ্বস্ত করেছেন ইসলামিক স্টক এক্সচেঞ্জ চালুর। নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদ গত ১৮ মাসে কাকে কত টাকা জরিমানা করা হয়েছে সেই ফিরিস্তিও দিয়েছেন। রিজভী নেওয়াজ জানাচ্ছেন। রোমান সম্রাট নিরোর কথা মনে আছে নিশ্চয়ই। ৬৪ খ্রিস্টাব্দে গ্রেট ফায়ার অব রোম নামে ভয়াবহ অগ্নিকাণ্ডে রোম শহরের বড় অংশ ধ্বংস হয়ে যায়। কিন্তু তা নিয়ে সম্রাট নিরোর কোনো মাথা ব্যথাই ছিল না, বরং তিনি তখন বাঁশি বাজাচ্ছিলেন। ঢাকায়ও যেন খানিকটা এমন ঘটনার পুনরাবৃত্তি। ৮ই মার্চ ২০২৬ কোনো এক রহস্যময় কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে রীতিমতো ধস নামে। ২৩১ পয়েন্ট নাই হয়ে যায় দিন শেষ হওয়ার আগেই।
দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা যখন কপাল চাপড়াচ্ছেন, ঠিক সে সময় ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম সিএমজেএফ এর আয়োজনে শেয়ার বাজার নিয়ে জ্ঞানগর্ভ আলোচনায় হাজির অর্থ পরিকল্পনা বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ও তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রতিনিধিদের নেতারা। 1488 কোটি টাকা গত 18 মাসে আমরা ফাইন ইম্পোজ করেছি। এটার সাথে সাথেই প্রশ্ন চলে আসে কত টাকা আদায় হয়েছে। 5,23,00,000 টাকা আদায় হয়েছে। আমরা কেন আমাদের পুঁজিবাজারকে স্ট্রং করতে পারলাম না? আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপগুলো কোথায়? আমাদের এমপ্লয়াররা কেন ব্যাংক থেকে লোন করবে এবং ব্যাংকগুলোকে ঝামেলা ফেলে দেবে? গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে 359 পয়েন্ট, বাজার মূলধন কমেছে 20,413 কোটি টাকা। অবশ্য তা নিয়ে কোনো উদ্বেগ দেখা গেল না প্রধানমন্ত্রীর উপদেষ্টার। বললেন, বিএনপির সময়ে কখনোই শেয়ার বাজারে কারসাজি হয় না। আমরা আসলে দেখতে চাই বাংলাদেশে ইসলামিক স্টক এক্সচেঞ্জ হোক এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং আপনার গালফ কান্ট্রির লোকেরা এসে এখানে ট্রেড করুক। সর্বজনের মালিকানা তৈরি করতে চাই। ঢাকার ফার্স্ট হোটেলে ওই আলোচনায় গণমাধ্যমে শেয়ার বাজার নিয়ে কাজ করছেন এমন সাংবাদিকরা উপস্থিত ছিলেন। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তের বনগাঁ এলাকা থেকে শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। ভারতীয় বার্তা সংস্থা ANI-তে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স প্রেস রিলিজে বলেছে, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ গুরুতর অপরাধ সংঘটনের পর 2 জন বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করেছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 7 ও 8 মার্চের মাঝামাঝি সময়ে তাদের আটক করা হয়। ভারতীয় পুলিশ আরও বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন ওসমান হাদিকে হত্যা করে ভারতে পালিয়ে যায়। পরে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরার পর পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসে। এ ঘটনায় একটি মামলা দায়েরের কথাও জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। আজ আদালতে হাজির করার পর 2 আসামিকেই পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ প্রাণবন্ত নয়, বরং কার্যকর করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, সংসদ হবে দেশের সকল জাতীয় সমস্যা সমাধান ও কাজের কেন্দ্রবিন্দু। প্রথম অধিবেশনে 133টি অর্ডিন্যান্সের ব্যাপারে সিদ্ধান্ত হবে বলেও জানান চিফ হুইপ। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের নবনির্বাচিত চিফ হুইপ ও হুইপবৃন্দ। পরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন চিফ হুইপ। আমাদের একটা প্রচলিত ধারণা আছে সংসদকে প্রাণবন্ত করা, কিন্তু ধারণাটা পরিবর্তন করতে হবে, এখন থেকে সংসদকে কার্যকর করা। জাতীয় সকল বিষয় নিয়ে বিরোধী দলকে সংসদে বিতর্কের আহ্বান জানিয়ে চিফ হুইপ বলেন, সংসদে বেশিরভাগ সুযোগ বিরোধী দল গ্রহণ করে থাকে। সংসদে সবসময় আপনারা জানবেন, লক্ষ্য করে থাকবেন, বিরোধী দলই সংসদে বেশি কথা বলে থাকে। কারণ আমি সেটা আমার বিগত অভিজ্ঞতা থেকে দেখেছি, অধিকাংশ সুযোগ তারাই গ্রহণ করে থাকেন এবং সেই সুযোগ দেওয়ার জন্য আমরা প্রস্তুত। এবং জাতীয় সকল বিষয়ে বিতর্ক হোক সংসদে, সেটা আমরা চাই। আমরা প্রত্যাশা করি তারা সেই বিতর্কে অংশগ্রহণ করুক এবং বিতর্ক করুক। প্রথম অধিবেশনে গুরুত্বপূর্ণ বিল সংসদে আনার পরিকল্পনা রয়েছে কিনা এ প্রশ্নে চিফ হুইপ বলেন, 133টি অর্ডিন্যান্স প্রথম অধিবেশনে লে আউট করা হবে। আমাদের 133টা অর্ডিন্যান্স আছে, আমরা এটা লে আউট করবো, সেখানে আমরা করব, টেবিলড হবে এবং সেটা হওয়ার পরে তারপরে সেগুলো আমাদের একটা বাধ্যবাধকতা আছে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী, যে আমাদের 30 দিনের মধ্যে তা বাস্তবায়ন করতে হবে এবং সেটা যেটা আমরা পাশ করবো সেটা পাশ করতে হবে, যেটা ইনফ্রাকচুয়াস হয়ে যাবে সেটা বাতিল হয়ে যাবে, ল্যাপস হয়ে যাবে। সেই হিসেবে আমাদের অনেক কাজ থাকবে এই সংসদে 133টা অর্ডিন্যান্স নিয়ে। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন চিফ হুইপ। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, সাভার। নারীদের নিয়ে কাজ করা সেবা উইমেন ফাউন্ডেশনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে সমাজের নানা খাতের আলোকিত সব নারীদের নিয়ে। সুন্দর ও সুস্থ সমাজে যেন প্রতিটি নারী এগিয়ে যেতে পারে, এমন প্রত্যাশা তাদের। জাকিয়া আক্তার জানাচ্ছেন।
সেবা দিয়ে উদ্ভাসিত সকলের জন্য আলোকিত এমন শিরোনামে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে সেবা উইমেন ফাউন্ডেশন। নারী দিবসের সাজে মিলন মেলায় জড়ো হন ফাউন্ডেশনের সদস্যরা। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সমাজে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা জানান আলোকিত নারীরা। সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করছে উইমেন ফাউন্ডেশন। আমাদের এজেন্ডাই হচ্ছে মানুষের কল্যাণ, বিশেষ করে সুবিধা বঞ্চিত নারী এবং শিশুদের আমরা সুযোগ করে দেব বলেই আমরা প্ল্যান করেছি। এটাই আমাদের একমাত্র ব্রত। অনুষ্ঠানে দেশের স্বনামধন্য রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী বলেন, সমাজে নারীদের শক্ত জায়গা করতে হলে স্বাবলম্বী হতে হবে। আমি মনে করি যে আপনারা যারা রান্না করতে পছন্দ করেন, রান্না দিয়ে আগে যে এত কিছু করা যাবে কেউ ভাবতো না, এখন সবাই চিন্তা করে যে রান্না দিয়ে অনেক কিছু করা যায়। আর আমি মনে করি আমরা এমন একটা জাতি, আমরা কিন্তু সবাইকে সমান সম্মান দিতে পারি না। আলোকিত নারীদের কীর্তিমতী নারী সম্মাননা প্রদান করে সেবা উইমেন ফাউন্ডেশন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অদম্য নারী পুরস্কার পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আন্তর্জাতিক নারী দিবসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ব্যারিস্টার জায়মা রহমানের হাতে পুরস্কার তুলে দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে যে গুরুত্ব দিয়েছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আরও জানাচ্ছেন চকর মালিথা। 1991 থেকে 96, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরে সবসময় সোচ্চার ছিলেন গণতন্ত্র ও নারীর ক্ষমতায়ন নিয়ে। নারী শিক্ষার বিস্তার সহ দেশের নারীদের জন্য রেখেছেন অপরিসীম অবদান। মহিয়সী এই নারীকে এবারের আন্তর্জাতিক নারী দিবসে প্রদান করা হলো গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অদম্য নারী পুরস্কার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানের হাতে এবং আর্ট বিভাগ থেকে শ্রেষ্ঠ আরও 5 জনকে এই অদম্য নারী পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক্তার জুবাইদা রহমান তার বক্তৃতায় বলেন, খালেদা জিয়ার সংগ্রামী জীবন ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস। গণতন্ত্র অগ্রগায়নের অদম্য বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা। শত অত্যাচার অবিচারের ফলেও তিনি ছিলেন আপোষহীন, ধৈর্যে অবিচল। তার স্মৃতি চির অব্যয়, চির অক্ষয়, অমর। তার জীবন গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় নারীর শক্তি তার দৃঢ়তায়, আর নেতৃত্বের শক্তি তার সাহসে। রাষ্ট্রপতি তার ভাষণে দেশে নারীর অগ্রযাত্রায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেন। নারী শিক্ষার হার বাড়াতে বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য শিক্ষা উপবৃত্তি চালু করেন। নারীদের জন্য বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেন রাষ্ট্রপতি। বর্তমান সরকারও নারী শিক্ষার প্রসারে গুরুত্ব দিচ্ছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে। আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। রাষ্ট্রপতি বলেন, সার্বজনীন বাস্তবতায় এবারের এই প্রতিপাদ্য খুবই প্রাসঙ্গিক। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকটের আশঙ্কায় পেট্রোল পাম্পের সামনে গাড়ি দীর্ঘ লাইন। জ্বালানি পেতে অপেক্ষার পাশাপাশি ভোগান্তিতে পড়তে হচ্ছে ক্রেতাদের। ক্রেতা সামলাতে হিমশিম খেতে হচ্ছে পাম্প কর্মীদের। এই অবস্থায় তেলের ডিপুতে সেনাবাহিনী ও ফিলিং স্টেশনে পুলিশ মোতায়েন করেছে সরকার। রাজধানীর তেজগাঁওয়ের একটি ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন লুৎফুর রহমান সোহাগ, ফিলিং স্টেশনগুলোতে এখন কি অবস্থা দেখছেন আপনি? হ্যাঁ সোহাগ, বলুন। সোহাগ, আপনি শুনতে পাচ্ছেন? এই মুহূর্তে সোহাগের সাথে আমরা যোগাযোগ করতে পারছি না। চলে যাচ্ছে অন্য সংবাদে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এত অন্যায় করেও বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা। গুম পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুম নিয়ে নির্মিত চলচ্চিত্র মায়ের ডাকের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা ইমতিয়াজ জানাচ্ছেন, আমার বাবা তো কোনো অপরাধ করেনি, শুধু একটা দল করছে, এটার জন্য কেন এইভাবে গুম করে রাখছিল? এখন কেন ওরা বলতেছে ওদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, ওদের কোনো খোঁজ আর দেওয়া হবে না? গুম কমিশন কেন এই ফাইল বন্ধ করলো? বিগত 17 বছরে নানা সময় গুমের শিকার হয়েছেন কারো বাবা, কারো ভাই, কারো স্বামী, কারো সন্তান। আমার ছেলে তো কোনো মাদক ব্যবসায়ী ছিল না, তার একটি অপরাধ ছিল, সে রাজনীতি করেছে। এই স্বাধীন দেশে আমরা তো এখন তো আমরা তো সন্তান হারিয়ে সম্পদ হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। আরও সুমনের মতো যত আছে সবাইকেই আমরা পেতে চাই, আপনারা দোয়া করবেন। গুম নিয়ে নির্মিত সরকারের অনুদানপ্রাপ্ত লাবিব নাজমু সাকিব পরিচালিত মায়ের ডাক চলচ্চিত্রের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ তুলে ধরেন গুমের নানা ঘটনা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব বলেন, এত অন্যায় করেও বিদেশে বসে এখনও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন? যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে। গুম পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাতা দিচ্ছি, অথচ এই পরিবারগুলোকে, তাদের সন্তানগুলোকে মানুষ করবার জন্য, বেঁচে থাকবার জন্য, ভালোভাবে একটু জীবনযাপন করবার জন্য আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করিনি। আমি আজকে আপনাদের সামনে বলছি যে আমি ফিরে গিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি তাদের ভবিষ্যৎ। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ভবিষ্যতে আমরা যেন কখনো এই ধরনের কোনো পরিস্থিতি না পড়ি যেখানে আমার এই শিশুরা বলবে যে আমার বাবাকে হাত ধরে স্কুলে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকটের আশঙ্কায় পেট্রোল পাম্পের সামনে গাড়ির দীর্ঘ লাইন। এই মুহূর্তে তেজগাঁওয়ের একটি ফিলিং স্টেশনে রয়েছেন লুৎফুর রহমান সোহাগ। আমরা সরাসরি যোগাযোগ করছি তার কাছে। সোহাগ, আমরা সোহাগের সাথে যোগাযোগ করতে পারছি না। এবারে অমর একুশে বইমেলা। অমর একুশে বইমেলায় বইপ্রেমীদের পদচারণায় মুখর সোহরাওয়ার্দী উদ্যান। সেখানে আছেন সুলতানা হিমু। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। হিমু, বইমেলায় পাঠকের উপস্থিতি কেমন এবং মেলার সার্বিক পরিস্থিতি আমাদের জানান।
নবনীতা, আজ মেলার প্রায় শেষের দিকে চলে এসেছে, আর মাত্র 6 থেকে 7 দিন রয়েছে বইমেলার। তো সব কিছু মিলে আজকের দিনটি আমরা যেটি দেখতে পেয়েছি যে আজকে তুলনামূলক কিছুটা পাঠকদের উপস্থিতি কম থাকলেও বইমেলায় দর্শনার্থীদের উপস্থিতি কিছুটা ইফতারের পর বাড়তে শুরু করেছে। তো আজকে নতুন বইয়ের প্রকাশের সংখ্যা হচ্ছে 75টি এবং হচ্ছে মোট টোটাল যে বইয়ের সংখ্যা রয়েছে সেখানে টোটাল 833টি বই এখন পর্যন্ত মেলায় এসেছে। প্রকাশকরা বলছেন যে তারা যে আশাটা করে এই মেলায় অংশ নিয়েছিলেন সেই আশানুরূপ বিক্রি হয়নি বইয়ের। তবে দর্শনার্থীদের আসতে দেখেও পাঠকরা যেহেতু কম আসেন সেহেতু তাদের মনটা অনেকটা ভেঙে গেছে। তারা বলছেন যে বাংলা একাডেমি হয়তো বা আরেকটু চিন্তাভাবনা করে মেলাটি আয়োজন করতে পারত। তবে এখনও তাদের প্রত্যাশা যে আগামী এক সপ্তাহে বইমেলার যে পাঠক সমাগম সেটি বাড়বে। নবনীতা। হিমু, ধন্যবাদ আপনাকে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। নেপালের সাধারণ নির্বাচনে ভোট গণনায় এগিয়ে আছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও র্যাপার বলেন্দ্র শাহর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। অন্য প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউএমএল এবং গগন থাপার নেপালি কংগ্রেস। বিবিসি জানিয়েছে শনিবার সন্ধ্যা পর্যন্ত ভোট গণনায় মধ্যপন্থী রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি 165টি সরাসরি নির্বাচিত আসনের 2/3-এরও বেশি জায়গায় এগিয়ে আছে। ইউক্রেনের সামরিক অভিযানের জেরে অবরুদ্ধ রুশ সম্পদ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে মামলা করেছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয় লুক্সেমবার্গে ইইউর জেনারেল কোর্টে মামলা হয়েছে। 2025 সালের 12 ডিসেম্বর ইউরোপীয় কাউন্সিল যে বিধিমালা জারি করে রাশিয়ার সম্পদ অবরুদ্ধ রাখার সিদ্ধান্ত নেয় সেটি চ্যালেঞ্জ করেছে মস্কো। রাশিয়ার দাবি এতে আন্তর্জাতিক আইনে স্বীকৃত সম্পত্তির সুরক্ষা, ন্যায্য বিচার পাওয়ার অধিকার এবং রাষ্ট্রীয় সার্বভৌম দায় মুক্তি লঙ্ঘিত হয়েছে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর ইইউ প্রায় 210 বিলিয়ন ইউরো মূল্যের রুশ রাষ্ট্রীয় সম্পদ অবরুদ্ধ করে। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ও ইউক্রেনকে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত সম্পদ আটকে রাখার পরিকল্পনা রয়েছে ইইউ। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনসম্মত বলেই দাবি করেছে ইউরোপীয় কমিশন। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পরিচালিত নতুন এক বৈশ্বিক জরিপে উঠে এসেছে জেনজি প্রজন্মের মধ্যে থাকা চমকপ্রদ এক বাস্তবতা। জরিপে দেখা গেছে জেনজি পুরুষদের প্রায় 1/3 মনে করে পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্বামীরাই নেওয়া উচিত। নারীদের উচিত স্বামীর কথা মেনে চলা। যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান ইপসোস এবং কিংস কলেজ লন্ডনের গ্লোবাল ইনস্টিটিউট ফর উইমেন্স লিডারশিপ যৌথভাবে 29টি দেশের 23,000 মানুষের ওপর জরিপটি পরিচালনা করে। জরিপে পাওয়া গেছে 1997 থেকে 2012 সালের মধ্যে জন্ম নেওয়া জেনজি পুরুষরা বিয়ে ও পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রচলিত বা রক্ষণশীল, যা 1946 থেকে 1964 সালের মধ্যে জন্ম নেওয়া বেবি বুমার প্রজন্মের পুরুষদের তুলনায় প্রায় দ্বিগুণ। অন্যদিকে জেনজি নারীদের মধ্যে মাত্র 18% মনে করে স্ত্রীকে স্বামীর কথা মেনে চলা উচিত। বেবি বুমার নারীদের ক্ষেত্রে এই হার মাত্র 6%। তবে দেশ ভেদেও পার্থক্য আছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় এই মত সবচেয়ে বেশি, যুক্তরাষ্ট্র ব্রিটেনে তুলনামূলক কম। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। $87,000-এরও বেশি কারুশিল্পের অংশগ্রহণে বিশ্বের সর্ববৃহৎ কারুশিল্প বিপণন কেন্দ্র হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে আড়ং ধানমন্ডি ফ্ল্যাগশিপ আউটলেট। এর মাধ্যমে আউটলেটটির বিশাল পরিসর, বৈচিত্র্যময় কারুশিল্প এবং ক্রাফট অভিজ্ঞতাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ উন্মোচন করেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ। তিনি বলেন, এটি শুধু রেকর্ড নয়, কারুশিল্পের পেছনে থাকা মানুষের স্বীকৃতি। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে 3 ম্যাচের ওয়ানডে খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল। 11 মার্চ প্রথম ম্যাচকে সামনে রেখে সোমবার থেকে সফরকারীদের অনুশীলন। দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর।
বাংলাদেশের সঙ্গে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান দল। 8ই মার্চ দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান স্টেডিয়ামে পা রাখেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির দল। 11ই মার্চ হবে বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। বাংলা ধারা বিবরণী প্রচার করবে রেডিও ভূমি 92.8। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামীকাল থেকে সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। ইরান যুদ্ধের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাত। আরও বিস্তৃত পরিসরে হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। নারীর ক্ষমতায়নে স্বাধীনতার ঘোষক জিয়ার উদ্যোগকে সময়োপযোগী রূপ দেন খালেদা জিয়া, বললেন রাষ্ট্রপতি। গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অদম্য নারী পুরস্কার প্রদান। ত্রয়োদশ জাতীয় সংসদকে কার্যকর করার প্রতিশ্রুতি দিলেন চিফ হুইপ। জাতীয় স্মৃতিসৌধে ৭১ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। এবং দেশের সব ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের জন্য মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত। 14ই মার্চ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।